প্রশ্ন করি, সরকার আমাদেরকে এটাই শোনায় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, আমরা টুকরে টুকরে গ্যাং, আমরা আজকে দেশের পতাকা নিয়ে মিছিল করছি। এরপরেও যদি শুনতে হয় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। যন্তর মন্ত্রে যে গোটা আন্দোলন চলছে ওটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং বিজেপি আর এসএসকে রুখে কিভাবে দিতে হয় সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে নেবে। ওদের আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী দিল্লির রাজপথ। সংসদের দিকে যখন শিক্ষার্থীরা এগিয়ে যেতে শুরু করেন তখন তাদের উপর লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস প্রয়োগ করে পুলিশ। আটকও করা হয় বেশ কয়েকজনকে। অভিযোগ উঠেছে আন্দোলনের জায়গায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। বিক্ষোভের মুখে সংসদ ছেড়ে যেভাবে প্রাণ বাঁচালেন নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির পপুলারিটি এবার বিরোধী গোষ্ঠীকে চাপের মুখে ফেলে দিল। বিরোধীরা ভাবতে বাধ্য করছে আমরা কি মানুষের আস্থা হারাচ্ছি। দিল্লিতে ককরোচ জনতা পার্টি বিজেপি বিরোধী বিক্ষোভে মানুষের বিপুল সারা গোটা ভারতে ঐতিহাসিক হয়ে থাকলো। নরেন্দ্র মোদী পালাবে, আজকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে ভারতের নয়াদিল্লিতে। সংসদ ভবনের চারপাশ ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো মুহূর্তে বিজেপি সরকারকে তছ নচ করে দিবে। দেখুন আপনারা কি হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের তীব্র দাবানল এবার দিল্লির রাজপথে। নিরাপত্তা বলয় গুড়িয়ে এবার সংসদ ঘেরাও করেছে তারা। তুলকালাম কাণ্ডের মুখে তাড়াতাড়ি ভবন ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি এমন ঘটনা ঘটে গেল যার ঢাকায় নড়ে উঠল নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা। হাজার হাজার ক্ষুব্ধ তরুণের গর্জন আর স্লোগান সরাসরি ভারতীয় পার্লামেন্টের দেয়াল কাঁপিয়ে দেয়। 2 বছর আগে জুলাই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে। সেই আন্দোলনের পরিণতিতে ক্ষমতা হারায় শেখ হাসিনা সরকার। ঠিক 2 বছর পর একই জুলাই মাসে এবার প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। জুলাই মানে কি ক্ষমতার শক্ত মসনদ কেঁপে ওঠার এক চরম উত্তাল বাটা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের এই রক্তঝরা জুলাই মাসেই বাংলাদেশে ঘটে গিয়েছিল অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। ঠিক 2 বছর পর 2026 সালের এই একই জুলাই মাসে সেই ভারতেই এবার শুরু হলো জেনজির ইতিহাসের সবচেয়ে বড়, প্রকম্পিত এবং নজিরবিহীন রাজনৈতিক আন্দোলন। মোদী কিন্তু ইতিমধ্যে পালিয়েছে। হ্যাঁ, ককরোচ গ্যাংয়ের কথা বলছিলাম। এখন আবার সেই জুলাই মাসেই মোদী কিন্তু ইতিমধ্যে পালিয়েছে। মানে শেখ হাসিনা জুলাই মাসে পতন, আর শেখ হাসিনার কারণে এখন মোদীরও জুলাই মাসেই পতন। একই ফাঁদে নরেন্দ্র মোদী পড়েছে। আরে কারো ঘর ভাঙতে আসলে অবৈধভাবে, অনৈতিকভাবে কারো ঘর যদি আপনি ভাঙেন, কারো সুখের সংসার যদি আপনি ভাঙেন, তাহলে সেই একই কারণে একইভাবে আপনারও সেই পতন আপনার উপরেও আসতে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ভবনের চারপাশ ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো মুহূর্তে বিজেপি সরকারকে তছ নচ করে দিবে। মোটামুটি চতুর্দিকে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের চারপাশ ঘিরে এবং সংসদে যারা আশপাশে ছিল তারা সব এই অঞ্চল ছেড়ে চলে গেছে। অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির এই শুরুটা করেছিল, একজন প্রবাসে থাকা ভারতীয়, যিনি এই বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সাহেবকে এবং সেখানকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য যে দায় দেওয়া হয়েছে সরকারকে, সেটির দায় নিতে হবে। এবং যারা গত কয়েক আন্দোলনে যারা আহত হয়েছে এদের সবাইকে কোটি কোটি টাকা দাবি করে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর পতনের এক দফা দাবিতে আন্দোলনে পরিণত হতে পারে। গতকালকে আমরা ইতিমধ্যে শুনেছি যে এই ধরনের একটি ঘোষণা দেয়া হয়েছে। যদিও আজকে 3টি যে প্রধান দাবি এবং শর্ত হিসেবে তারা সরকারের কাছে তুলে ধরেছেন, এখানে নরেন্দ্র মোদীর পতনের ব্যাপারে কোনো ধরনের কথা ছিল না। তো যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আন্দোলনকারীদের শীর্ষ যারা রয়েছে, মুখপাত্র যারা রয়েছে, তাদের সাথে বসতে চায়। আপনারা জানেন যে লাদাখের সেই প্রখ্যাত সানাম ওয়াংচুক, তাকেও কিন্তু গত পরশুদিন গ্রেপ্তার করেছে। তিনি প্রায় 15 দিনের উপরে, 14 দিনের মতো তিনি অনশন করেছেন, না খেয়ে সেখানে ছিলেন এবং প্রকাশ্যে চতুর্দিকে সব মিডিয়ার সামনে কিন্তু 14 দিন না খেয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে গেছেন এই বেচারা। তাকে শেষ পর্যন্ত এই নরেন্দ্র মোদী সরকারের পেটুয়া বাহিনী তাকে সেখান থেকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। এবং সেই কোন হসপিটালে ভর্তি করেছে সেটি পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার বলছে না। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় যেভাবে আমরা শেখ হাসিনার ফাঁদে পড়েছিলাম, ঠিক একই ফাঁদে নরেন্দ্র মোদী পড়েছে। আর কারো ঘর ভাঙতে আসলে অবৈধভাবে, অনৈতিকভাবে কারো ঘর যদি আপনি ভাঙেন, কারো সুখের সংসার যদি আপনি ভাঙেন, তাহলে সেই একই কারণে একইভাবে আপনারও সেই পতন আপনার উপরেও আসতে পারে।
যা আপনার চারপাশ দিয়ে যায় তা একদিন না একদিন আপনার কাছেও আসতে পারে। এই ভারত আশপাশের যতগুলি দেশ আমাদের গণতান্ত্রিক দেশগুলি ছিল, সবগুলি দেশকে নিয়ন্ত্রণ এবং শোষণের নামে কিভাবে গণতন্ত্রকে সম্পূর্ণ পদদলিত করে শুধুমাত্র নিজের দেশের জন্য তারা, নিজেদের স্বার্থের জন্য তারা কাজ করেছে। আমাদের বাংলাদেশের 1971 সালের মহান স্বাধীনতার পর এই বাংলাদেশকে কখনোই স্বাধীনতার স্বাদ তারা নিতে দেয়নি, আমাদেরকে বহুল অংশে বিভক্ত করে রেখেছে। আমরা এখন একইভাবে দেখতে পাচ্ছি এই ভারতও কিন্তু অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, এই ভারতে কিন্তু একই অবস্থার মুখাপেক্ষি হতে যাচ্ছে। এবং কংগ্রেসেরও কিন্তু সামনে ভালো দিন নেই। বিজেপির পতন হলে যে কংগ্রেস এসেই একদম সবকিছু করে ফেলতে পারবেন না, আপনাদের মনে রাখতে হবে জেনজির উত্থান ভারতে হয়ে গেছে। আমাদের এখন আপনাদেরকে বলে রাখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে হলো 20 তারিখ জুলাই, আজকে হলো সোমবার। এই দিনটি আপনাদের মনে রাখতে হবে। এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো পর রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, কিন্তু এই ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক না, হাত পা নাক সব কিছু আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা সব সময় গলিয়েছে এবং হস্তক্ষেপ করেছে, করে 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 আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র হিসেবে তারা পরিণত করেছিল, যার অবসান আমরা দেখেছি 2024-এর আন্দোলনের মাধ্যমে। তবে আন্দোলনের পরেও এখনও আমরা মনে করছি তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের টার্গেট আমরা হয়ে আছি। এখন আমাদের উচিত, যারা বাংলাদেশে এই মিডিয়াগুলি, আমাদের যে বাংলাদেশের মিডিয়াগুলি রয়েছে, এদের এখন আমরা পরীক্ষা করতে চাই। যেই ভারতীয় মিডিয়া আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সার্বক্ষণিক এই 24 আন্দোলনের সময় নরেন্দ্র মোদীর যত মিডিয়া ছিল, সব মিডিয়া কিন্তু আমাদের এই আন্দোলনকে টার্গেট করে স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে এই আন্দোলনকে নস্যাৎ করবার জন্য, আমাদের 24 আন্দোলনকে নস্যাৎ করবার জন্য তারা সরাসরি হস্তক্ষেপ করেছে। ভারতের যে কি যেন একটা আছে না, ময়ূরপঙ্খী, সে তো সরাসরি মানে এগুলির জন্য সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েছে। ভারতের একটা বিতর্কিত অর্ণব গোস্বামী, একটা রিপাবলিকান টেলিভিশনের সে প্রধান, সে প্রতিনিয়ত আমাদের দেশ নিয়ে পড়েছিল। তার যত উইংস ছিল সবাই আমাদের এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে। আর আমাদের দেশের যারা এখন বর্তমানে মিডিয়াগুলি রয়েছে, এই মিডিয়াগুলি কি ভূমিকা পালন করছে আপনারা বলুন। আপনাদের কাছে এই গুরুত্ব প্রশ্ন আমি রাখছি। আমাদের দেশকে নিয়ে যেভাবে খেলেছে, আর তারা তো এখন গর্তে পড়েছে। এখন তো আমাদের উচিত তাদের ছবিটা দেখানো, যে তোমরা দেখো আমাদের সাথে কি করেছো। তারা কোথায় আফগানিস্তানে, কোথায় নেপালে, কোথায় শ্রীলঙ্কায়, আমাদের বাংলাদেশের সব জায়গায়, ভুটানে, বার্মাতে, সব জায়গায় নাক ঢুকিয়ে সবগুলি দেশকে অতিষ্ঠ করে রেখেছে। এদেরকে তো এখন আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের এখন কথা বলার সময় এসছে। এখন তারা রিয়ালাইজেশন করবে যে যেই কষ্ট তারা আমাদের বাংলাদেশে দিয়েছে, সেই কষ্ট একইভাবে এখন তাদের উপরে আসছে। আমরাও এখন এই আন্দোলনকারীদের পক্ষে বলবো, তারা ভারতীয় জনগণ, আমরা তাদের স্বাধীনতা, তাদের যে দাবি দেওয়া রয়েছে, এই জেনজির কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের ভারত মুক্ত হয়েছে। আজকে আমরা চাই ভারতীয়রা ভারতের বিজেপি মুক্ত হোক এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা চমৎকারভাবে এনজয় করুক, উপভোগ করুক। এখানে আমাদের জায়গা থেকে, আমাদের মিডিয়ার পক্ষ থেকে সার্বক্ষণিক এখন থেকেই কথা বলা উচিত, ভারতীয় জনগণের পক্ষে কথা বলা, যে আমরা ভারতীয় জনগণ, আমাদের কালচার সব কিছু সেম। আমরা ভারতীয় কালচার বলতে কোনো কিছু না, আমরা আমাদের কালচার, ভারতের কালচার সব সেম। আমরা এগুলিকে সবসময় লালন করেছি, ধারণ করেছি। কিন্তু এই ভারত আমাদেরকে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এবং আর্থিক সুবিধা পাওয়ার জন্য, শোষণের জন্য আমাদের ভিতরে, আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা সেগুলিকে তুলে আনতে চাই। বাংলাদেশের যারা মিডিয়া রয়েছেন, আপনারা কতটুকু সেই জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পারবেন, এই চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার দেশের বর্তমানে যেসব মিডিয়া রয়েছে, এরা কি দালাল নাকি আমার বাংলাদেশের পক্ষের? আজকে তাদের অগ্নি পরীক্ষা সামনে আসছে। যেভাবে আমাদেরকে ভারতীয় মিডিয়া টার্গেট করে করে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করেছে, আজকে আমাদের বাংলাদেশের মিডিয়ারা কি করে সেটি আমরা দেখতে চাই। প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন, প্রতিনিয়ত আপনারা জিজ্ঞাসা করবেন তাদেরকে যে তোমরা কি করছো, তোমরা আসলেই কি ভারতের দালাল, রয়ের দালাল, নাকি তোমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের মিডিয়া? এই এখন বড় ধরনের চ্যালেঞ্জ তোমাদের, পরীক্ষা তোমাদের সামনে এসছে। যেই মিডিয়া বসে থাকবে, চুপ করে বসে থাকবে, তারাই মনে করবে যে ভারতের দালাল। যে মিডিয়া কথা বলবে ভারতের বর্তমান বিষয়, তারাই মনে করবে যে বাংলাদেশের সার্বভৌমত্বের বন্ধু। সুতরাং আপনারা এই পরীক্ষা, চমৎকার পরীক্ষার সময় এসছে, এই পরীক্ষাতে বুঝে নেন আমাদের সরকার থেকে শুরু করে, বর্তমানে মিডিয়া থেকে শুরু করে যেসব যে তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে, এইসব বুদ্ধিজীবীদের অবস্থান কি এখন অগ্নি পরীক্ষা এসছে বোঝার জন্য। ধন্যবাদ। যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর পতন, বিজেপির পতন হোক, কংগ্রেসের পতন হোক, সেটাই চাই, আমরা চাই। এবং এমন একটি সরকার আসুক ভারতে, যে সরকার দ্বিপাক্ষিক
সমতার ভিত্তিতে একটি সম্মানের সম্পর্ক রাখবার মতো সক্ষমতা রাখবে এবং তাদের কন্ট্রিবিউশন থাকবে, সেরকম একটা সরকার আমরা চাই, যেন সবগুলি দেশ গণতন্ত্র পুনর্নির্মাণে বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, নিজেদের দেশের গণতন্ত্রকে জয় করতে পারে, সেরকম একটা সরকার ভারতে চাই। এটি আমাদের অধিকার রয়েছে, যেমনটি ভারতের লোকজনও আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে, আমরাও এখন থেকে নাক গলাবো। বন্ধুরা, একদিনের মাত্র 12 ঘন্টার ব্যবধানে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি এমন ঘটনা ঘটে গেল যার ধাক্কায় নড়ে উঠল নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতা। হাজার হাজার ক্ষুব্ধ তরুণের গর্জন আর স্লোগান সরাসরি ভারতীয় পার্লামেন্টের দেয়াল কাঁপিয়ে দেয়। তখন ক্ষমতার মসনদে থাকা প্রভাবশালী নেতারা ঠিক কতটা আতঙ্কিত হন। রাজপথে পুলিশের একের পর এক টিয়ার গ্যাস, নির্মম লাঠিচার্জ কিংবা সোনাম ওয়াংচুকের আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া, এসব কি স্রেফ আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মোদী সরকারের চরম কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? কেন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন মোদী সরকারের রাতের ঘুম হারাম করে দিল? আর কি ঘটেছিল সেই ভয়াল 12 ঘন্টায়? উত্তরগুলো আপনাকে চমকে দেবে। আসল সত্যটা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি কেবল সাধারণ কোনো পথসভা বা বিক্ষোভ ছিল না। ভারতের হৃৎপিণ্ড নয়াদিল্লির রাজপথ যখন হাজার হাজার শিক্ষার্থীদের দখলে চলে যায়, তখন পরিস্থিতি ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়। এই পুরো আন্দোলনের মূলে ছিলেন লাখাদের প্রখ্যাত সমাজসেবী সোনাম ওয়াংচুক এবং প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বে দিশেহারা হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীরা। দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তাদের দাবি ছিল সোজা: কোটি কোটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসকারী প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং অন্বেষণকারীদের জীবন নিরাপত্তা। কিন্তু মোদী সরকার কি এই দাবি সহজেই মেনে নেওয়ার পাত্র ছিলেন? না, রাতারাতি রাজপথের চিত্র বদলে ফেলা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি হঠাৎ এতটা বিস্ফোরণমুখী হয়ে উঠল কেন? মোদী সরকারের অন্দরেই বা কি খেলা চলছিল? যদি আপনি এই 12 ঘন্টার ঘটনাপুঞ্জি বা ক্রোনোলজিটা দেখেন, তবে আপনার গায়ের কাঁটা দিয়ে উঠবে। সকাল 5টা, যখন পুরো দিল্লি ঘুমিয়ে, ঠিক তখন যন্তর মন্তরের শান্ত এলাকায় হুট করেই এসে দাঁড়ায় এক বিশাল পাথর বোঝাই ট্রাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় এত পাথর কি আনলো? এটা কি আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর কোনো আগাম চক্রান্ত ছিল? এর পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হলো র্যাপিড অ্যাকশন ফোর্সে। কিন্তু অবাক করা বিষয় হলো, কর্তব্যরত বহু পুলিশের গায়ে ছিল না কোনো নেমপ্লেট বা ব্যাচ। কেন পরিচয় লুকাতে চাইলো তারা? এটা কিন্তু একটা প্রশ্ন। সকাল 8টা বাজতেই পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। টানা 23 দিন অনশনে থাকা 3 শিক্ষার্থীর অনশন ভাঙানো হয় বিরোধী নেতাদের উপস্থিতিতে। কিন্তু তৎক্ষণে খবর ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। দিল্লি অভিমুখে নামতে শুরু করে লাখ লাখ মানুষের স্রোত। সকাল 9টা থেকে 10টা দিল্লি পুলিশ নামায় তাদের চক্রান্তের দ্বিতীয় হাতিয়ার, বিশাল বিশাল 10 ফিটের লোহার ব্যারিকেড দিয়ে পুরো দিল্লি অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই পার্লামেন্ট বা মোদী সরকারের প্রশাসনিক কেন্দ্রের দিকে এগোতে না পারে। বন্ধ করে দেওয়া হয় রাজীব চক ও প্যাটেল চকের মতো ব্যস্ততম মেট্রো স্টেশনগুলো। কিন্তু তরুণ রক্তের তোর কি আর লোহার ব্যারিকেড দিয়ে আটকানো যায় বন্ধুরা? ব্যারিকেড ভেঙে যখন হাজার হাজার শিক্ষার্থী সামনে এগোতে শুরু করে, তখনই নেমে আসে আসল বিপর্যয়। দুপুরের পর শুরু হয় দ্বিমুখী খেলা। একদিকে মোদী সরকারের পক্ষ থেকে খবর পাঠানো হয়, আসেন আলোচনার টেবিলে বসি। বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে এমন এক গণ আন্দোলনের রূপ নিয়েছিল যা শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক ইতিহাসই বদলে দেয়। ঠিক সেই জুলাইয়ের মতো ঘটনা ঘটছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। যদিও দুই দেশের রাজনৈতিক আন্দোলনের লক্ষ্য এবং প্রেক্ষাপট এক নয়, তবু শিক্ষার্থীদের নেতৃত্বে রাজপথে নেমে আসা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কাঁদানি গ্যাস, লাঠিচার্জ এবং সরকার বিরোধী ক্ষোভ, এসব দৃশ্য নতুন করে আলোচনায় এনেছে ভারতের চলমান আন্দোলনকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী জড়ো হতে শুরু করেন যন্তর মন্তরে। তাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আগে থেকেই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে দিল্লি পুলিশ। ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপরই শুরু হয় উত্তেজনা। বিক্ষোভকারীরা কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ
লাঠিচার্জ করে এবং কাঁদানি গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে আন্দোলনকারী ও পুলিশ উভয় পক্ষেরই অনেকেই হতাহত হন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধা সামরিক বাহিনীর সদস্য সহ 50 জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে 70 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার ভিত্তিতে পৃথক পৃথক মামলা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে কারা সহিংসতায় জড়িত ছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আন্দোলনের এক পর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পরে সংগঠনটি জানায় তাকে গ্রেপ্তার করা হয়নি। মূলত ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে ব্যাপক অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেছে সিজেপি। আন্দোলনকারীদের অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা লাখো শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করা হয়েছে, অথচ সরকার কার্যকর কোনো জবাবদিহি নিশ্চিত করতে পারেনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে সিজেপি তাদের সমর্থকদের উদ্দেশ্যে জরুরি বার্তায় শান্ত থাকার আহ্বান জানায়। তারা বলে, বিভিন্ন স্থানে আটকে দেয়া হলেও কোনো ধরনের সহিংসতায় না জড়াতে এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কর্মসূচির আগের দিনই দিল্লি পুলিশ পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় 144 ধারা জারি করে, অর্থাৎ 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী পথে নেমে আসেন। এরই মধ্যে সিজেপির একটি প্রতিনিধি দল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সাবেক সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেছে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন। সিজেপি সরকারের কাছে 3টি প্রধান দাবি তুলে ধরেছে: সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ এবং নিট ইউজির প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য 1 কোটি রুপি ক্ষতিপূরণ। রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এদিকে হামলার নিন্দা জানিয়ে আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানান তিনি। এশিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের সুউচ্চ ভিত্তি আজ যেন এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পের উপর থরথর করে কাঁপছে। রাজধানী দিল্লির মসৃণ রাজপথ আজ আর সাধারণ কোনো বিক্ষোভের স্থান নয়, মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী উত্তপ্ত রণক্ষেত্রে। ভেতরে তখন চলছিল ভারতীয় সংসদ ভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালীন অধিবেশন। ভেতরে উপস্থিত ছিলেন স্বয়ং শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঠিক তখনই সংসদ ভবনের বাইরে আচমকা চারদিক থেকে আশ্রে পড়ে 10 থেকে 12 হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর এক অবাধ্য এবং বাঁধ ভাঙা জনসমুদ্র। ভেতরের থমথমে পরিবেশ আর বাইরের গগনবিদারী হট্টগোলে পরিস্থিতির এত দ্রুত অবনতি হতে শুরু করে যে আন্দোলনকারীদের ঝড়ের গতিতে এগিয়ে আসা আর ক্ষুব্ধ দাঙ্গারোধ বাহিনীর সঙ্গে তুমুল হাতাহাতিতে রাজপথ মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হয়। চারদিকের নিরাপত্তা বলয় ভেঙে ছারখার হয়ে যাওয়ার উপক্রম হলে ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে কড়া প্রটোকলে পেছনের অত্যন্ত গোপন পথ এবং সুড়ঙ্গ দিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ কনভয়। দিল্লির বুকে এজন্য এক অবিশ্বাস্য এবং রোমহর্ষক দৃশ্য। এর আগে কখনোই এমন দৃশ্যের অবতারণা হয়নি। আন্দোলনকারীদের বজ্রকণ্ঠের গর্জনে তখন কাঁপছে গোটা দিল্লির আকাশ বাতাস। তাদের স্পষ্ট, আপোষহীন এবং এক দফা দাবি: অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে শুরু হওয়া এই ঐতিহাসিক গণ আন্দোলনের পেছনের আসল কারণ ভারতের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেওয়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই বোর্ডের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা চরম দুর্নীতি। গত 1 মাস ধরে দিল্লির কোনায় কোনায় ধিকি ধিকি জ্বলতে থাকা এই তীব্র ক্ষোভের আগুন আজ সংসদ চলো অভিযানের মাধ্যমে এক ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য দাবানলে রূপ নিয়েছে। আজ সোমবার থমথমে সকালে ঝিরঝিরি বৃষ্টি উপেক্ষা করে হাতে জাতীয় পতাকা, আম্বেদকরের ছবি আর সংবিধান নিয়ে যখন হাজার হাজার তরুণ রক্ত গরম করা স্লোগানে দিল্লির বুক চিরে এগোচ্ছিল, ঠিক তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশের নির্দয় বাহিনী। শুরু হয় নির্বিচার এবং অন্ধ লাঠিচার্জ। মুহূর্তের মধ্যে শত শত লড়াকু ছাত্রের তাজা রক্তে লাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। গ্রেফতার করা হয় শতাধিক রাজপথের অদম্য সৈনিককে। দিল্লির এই অগ্নিগর্ভ ও রুদ্ধশ্বাস পরিস্থিতি দেখে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা আজ স্পষ্ট ছায়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের 2024-এর সেই রক্তঝরা জুলাই বিপ্লবের। ভারতের মূলধারার রাজনীতির সমীকরণ আজ পুরোপুরি উল্টে গেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, সংঘাতের মাত্রা রাজপথে গড়াতেই ক্ষমতাসীন বিজেপির ভেতরের বিভিন্ন অঙ্গ সংগঠনও নিজ দলের বিরুদ্ধে গিয়ে রাজপথে ছাত্রদের এই ক্ষোভের সাথে সরাসরি সংহতি জানিয়েছে। আর এই আগুনে ঘি ঢেলেছে বিরোধী রাজনৈতিক শিবির।
কংগ্রেসের রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বিরোধী জোটের প্রভাবশালী শীর্ষ নেতারা সরাসরি রাজপথে নেমেছেন ছাত্রদের সমর্থনে। বাংলাদেশে যা শুরু হয়েছিল জুলাইয়ে, ভারতেও সেই একই পতনের সংঘাতের সূচনা হয়ে গেছে। মোদী শাসনের পতন এখন শুধু কয়েকটা দিনের ব্যাপার। এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লির হৃদয়স্থল সম্পূর্ণ অচল এবং থমকে গেছে। মান্ডি হাউস, প্যাটেল চক, জনপথ, যন্তর মন্তর থেকে শুরু করে ঐতিহাসিক পার্লামেন্ট স্ট্রিট, সবকটি পথ এখন মানুষের মহাসমুদ্রে অবরুদ্ধ। বিক্ষোভের এই দাবানল থামাতে তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের আশেপাশের সব প্রধান মেট্রো স্টেশন, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পুলিশ এবং সামরিক বাহিনীর ব্যারিকেডের উপর উচ্চমানের ব্যারিকেড দিয়ে পুরো এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় যখন দেখা যায় রাজপথের গার্ডরেল যাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সরাতে না পারে সেজন্য সেনাবাহিনী এবং পুলিশ রাজপথে দাঁড়া করিয়ে স্পট ওয়েল্ডিং করে লোহার ব্যারিকেডের উচ্চতা আকাশচুম্বী করে দিয়েছে। কিন্তু বুলেটের ভয় উপেক্ষা করা জেনজি ছাত্র সমাজ সব ব্যারিকেডের সামনে বুক চিতিয়ে অনর দাঁড়িয়ে নিজেদের অধিকারের গান গেয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। এর মধ্যেই এই দাবানলের আগুনে পেট্রোল ঢেলেছে লাদাখের প্রখ্যাত পরিবেশবাদী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের গ্রেফতারের ঘটনা। দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনরত সোনমকে গত শনিবার চাটুকার পুলিশ জোরপূর্বক চ্যাংদোলা করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকেই তিনি অদম্য গলায় লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত বার্তা দেন। সেই বীরত্বপূর্ণ আহ্বানের সাড়া দিয়ে সিজেপি নেতা অভিজিৎ দীপক সহ বহু অনশনকারী ছাত্রনেতা অনশন ভেঙে আজ রাজপথের এই থ্রিলারধর্মী সংসদ চলো অভিযানে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছেন। হাতে বাবা সাহেব আম্বেদকরের ছবি, উড়ন্ত জাতীয় পতাকা আর ভারতীয় সংবিধান নিয়ে দিল্লির গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজেই আজ তরুণ সমাজ এশিয়ার বুকে এক নতুন ইতিহাস রচনা করছে। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুকের আপসহীন অনর লড়াই, আর অন্যদিকে রাজপথে টিয়ার শেল আর পুলিশের লাঠির সামনে স্তব্ধ না হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার দামাল তরুণ, সাথে বিজয় থালাপাতি, মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর সোচ্চার ভূমিকা। সব মিলে অচিরেই হয়তো পদত্যাগ করতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী। তবে ভারতের জনগণের মতো বাংলাদেশের জনগণের মনেও একটাই প্রশ্ন, ছাত্র জনতার চাপে শেখ হাসিনা তাও ভারতে পালাতে পেরেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী কোথায় পালাবেন? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।